নমস্কার। আনকাট রাতের গল্প নিয়ে চলে এলাম আমি অমিতাভ আবার আপনাদের সঙ্গে। আনকাট রাতের গল্প আজকে শুরু করব যখন বাইরে রীতিমতো ব্যাঙের ডাক কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি দীর্ঘদিন পর। হ্যাঁ, বৃষ্টি এখন একটু কমেছে, খানিকটা ক্লান্ত, বোধহয় রেমাল। সন্ধ্যের পর একটু একটু করে কলকাতা শহর ছেড়ে তার চলে যাওয়া, বিদায়বেলা তৈরি, আর সেখানে বাংলাদেশে প্রবেশের মুখে স্বাগত জানাতে কেউ দাঁড়িয়ে আছে কিনা জানি না, কিন্তু জানি রেমাল ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং রাত গভীর হলে বাংলাদেশের ময়মনসিংহ হয়ে সেই ঝড়, যা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশের পর ভারী বৃষ্টিতে রূপান্তরিত, তা পৌঁছে যাবে একটু একটু করে মেঘালয় থেকে আগামীকাল আসামে গিয়ে তার এইবারের এই ধ্বংসের যাত্রা শেষ করবে। এই প্রসঙ্গে মনে করিয়ে দেই, এই এত প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, ক্রমশ বেড়ে যাওয়া, সাগরের জলের উপরিভাগের তাপমাত্রা বেড়ে যাওয়া, সব কিছুর পেছনে আছে কিন্তু আমাদের হাত, বিশ্ব উষ্ণায়ন। গাছ লাগানোর জন্য আপনাদের সকলের কাছে আবেদন করেছিলাম এবং আমরাও লাগাচ্ছি। আমরা একটা ছোট্ট সংগঠন, কতটুকুই বা পারি। কেউ সাহায্য করেছেন, কেউ বক্রোক্তি দেখিয়েছেন, কেউ উপহাস করেছেন, কেউ বলেছেন গরু ছাগলে খেয়ে যাবে। তার মধ্যে ইচ্ছেটা বড় কথা, তাই ইচ্ছেটাকে নিয়ে 2 লক্ষ গাছ বাংলায় লাগানোর লড়াই চলছে। চলুন ছোট্ট ছোট্ট করে তো শুরু করি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আর তাই আমার বাংলা দিয়েই শুরু করতে চাইছি। আরও অনেকে করছেন, তারাই আমাদের শক্তি, তারাই অনুপ্রেরণা। যাই হোক, চলুন আজকের আনকাট রাতের গল্পে সরাসরি প্রবেশ করি, যেখানে না জানা অনেক কথা আর অজানা অনেক গল্প নিয়ে আমি হাজির হই অমিতাভ। সঞ্চালক অমিতাভ হিসাবে আমার এটা কাজ, বাংলার একজন নাগরিক হিসাবেও কাজ, অচেনা বাংলাকে জানানো এবং অবশ্যই অজানা পৃথিবীকে জানার আগ্রহ থেকে আপনাদের কাছে সেই পৃথিবীকে নতুন করে তুলে ধরা একটা ইচ্ছা। আজকে প্রথম আপনাদের নিয়ে যাব হাড় কাঁপানো ঠান্ডার জন্য বিখ্যাত সেই দেশ, হ্যাঁ, রাশিয়া। রাশিয়াতে সাইবেরিয়ান অঞ্চল এবং সেখানে একটি গ্রাম যার নাম ডারবাক্স। এই গ্রামটির আলাদা করে পরিচয়ের কথা কেন বলছি? কারণ এই গ্রামে কেউ একা ব্যক্তি নাকি জীবিত ফিরে আসতে পারে না। ইতিহাস নয়, লোকগাথা নয়, একেবারে সত্যি সত্যি আজও সেই গ্রামে অসংখ্য বাড়ি থাকলেও সে বাড়িগুলো সব ফাঁকা এবং সেখানে কাউকে দেখতে পাওয়া যায় না, কোনো পর্যটক যায় না এবং একা নাকি কেউ সেখান থেকে জীবিত ফিরে আসতে পারে না বলে জানা যায় সূত্র অনুযায়ী। তার কারণ কি জানেন? কারণ সেই শহরটা, সেই গ্রামটা নাকি মৃতদের গ্রাম। একটা সময় কয়েকশো বছর আগে থেকে সেই প্রথা চলে আসছে এই অঞ্চলে, রাশিয়ার, যে মৃত মানুষকে সেখানে কবর দেওয়া হতো বা সমাধিস্থ করা হতো এবং সেই জন্য এই বাড়িগুলো ব্যবহার করা হতো। টিলার মতো এলাকাটা, চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে দারুণ অসাধারণ সৌন্দর্যে ভরা গ্রাম, কিন্তু একটিও জীবিত মানুষ আপনি দেখতে পাবেন না। এমনকি সেখানে পর্যটকরাও যেতে ভয় পায়। বলা হয় যে বহু আগে অন্যান্য জায়গার যে মানুষরা কঠিন অসুখে আক্রান্ত হতেন, মৃত্যু পথযাত্রী, তাদের নাকি জীবিত অবস্থায় ওখানে রেখে আসা হতো এবং তাদের প্রয়োজনীয় খাবার দাবার, যা যা ব্যবহৃত জিনিস, ওই মিশরের পিরামিডের সভ্যতার মতো খানিকটা বলতে পারেন, যে তাদের ব্যবহারের যোগ্য সব কিছু দিয়ে তাদেরকে ওখানে একা রেখে চলে আসা হতো এবং এখনও নাকি সেই প্রথা রয়েছে ডারবাক্সে। তাই কথায়, লোকের মুখে মুখে একটাই কথা এখন ভেসে বেড়ায় যে রাশিয়ার এই ডারবাক্সে, এই গ্রামে একা জীবিত কেউ ফিরে আসতে পারে না। আসলে এই গ্রামটি মৃত মানুষদের সমাধি হিসেবেই পরিচিত এবং তাই মানুষ দিনের বেলাতেও এই গ্রামে পা রাখতে ভয় পায়। এরকম একটা গ্রামের কথা আমি জানি না আগে শুনেছেন কিনা, যেখানে শুধু অশরীরী আত্মা আর মৃতরা বসবাস করে। অসংখ্য সুন্দর একটা নৈসর্গিক পরিবেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেখানে অনেক বাড়ি, কিন্তু কেউ যায় না সেখানে। যাই হোক, চলুন এই অজানা একটি গল্প দিয়ে শুরু করলাম, একটি জায়গার কথা দিয়ে। এবার আসি জানা একটা বিষয়। আমরা বাঙালির রান্নাঘরের সব থেকে দুর্ধর্ষ ভূমিকায়
যাদেরকে দেখতে পাওয়া যায়, যাদের ছাড়া একটা দিনও আপনি চলতে পারবেন না। তার মধ্যে দুটি বিশেষ সবজি, এক হচ্ছে লঙ্কা আর এক হচ্ছে আলু। লঙ্কার ইতিহাস সম্পর্কে আপনাদের আগেই জানিয়েছি, কারণ 500 বছর আগে লঙ্কা ভারতবর্ষে বা বাংলাতে এসে প্রবেশ করলেও এই বিদেশি, তার থেকেও কম বয়সের বিদেশির নাম হচ্ছে আলু। হ্যাঁ, বাঙালির পাতে সকাল থেকে রাত পর্যন্ত নানান পদে যে অবলীলায় মিলেমিশে যায়, সে আসলে আমাদের দেশীয় কোনো তরকারির মধ্যে পড়ে না, কারণ সেটি বিদেশি। হ্যাঁ, সব বিদেশি খারাপ নয় বোধহয়। যেই আলু, এই আলুকে নিয়েই আজকে আমাদের অন্তত আপনাদের সামনে আলুর ইতিহাসটাকে তুলে ধরার একটা ইচ্ছা। আসলে আলুর বয়স বাংলাতে বা ভারতবর্ষে সেই অর্থে বলতে পারেন 350-400 বছর। তার আগে আলুর ব্যবহার ছিল না, জানতই না কি জিনিস আলু। এই আলুর আমদানি হয় দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত সেখানকার একটা সম্প্রদায়, এবং সেইখানকার মানুষের মধ্যে এই আলুর চাষ এবং তাদের ব্যবহার দেখতে পাওয়া যায়। আলুর উৎপত্তি মূলত দক্ষিণ পেরু অঞ্চলে। সেখানকার অধিবাসীরা 8 থেকে 10,000 বছর আগে চাষ করতেন এই আলু, এবং সেই দক্ষিণ পেরু বা আন্দিজ পর্বতমালার পাদদেশে থাকা এই আলু কি করে এলো ভারতবর্ষে কিংবা বাংলায়? লাতিন আমেরিকা থেকে বাংলাতে কি করে এসে প্রবেশ করলো আলু? এর জন্য আমাদের চলে যেতে হবে 1492 সালে, যে সময় ক্রিস্টোফার কলম্বাস তিনি ভারতে আসেন, এবং সেই সময় তার আগে তিনি আমেরিকা আবিষ্কার করেন। আমেরিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে স্প্যানিশদের হাত ধরে খাদ্যের সামগ্রীর মধ্যে চলে আসে এই আলু স্প্যানিশদের কাছে। 1537 সালে পেরু আক্রমণ করে স্পেন, এবং তখন এখানে জনপ্রিয় এই তরিতরকারির মধ্যে রীতিমতো সাড়া ফেলানো একটা জায়গায় রয়েছে আমাদের এই প্রিয় আলু। 1537 পেরু আক্রমণ করলো স্পেন, এবং তারা এখান থেকে এই আলুর ব্যবহার শিখলেন। কিন্তু তাই বলে ভাববেন না যে পেরুর সেই আলু স্পেনে খুব একটা রাজকীয় অভ্যর্থনা পেয়েছিল। তারা এটাকে খুব নিচু শ্রেণীর একটা সবজি বা তরকারি ভাবতেন, এবং তার জন্য তারা স্পেনের বিভিন্ন হাসপাতালে শুধুমাত্র রোগীদের জন্য এই আলুকে তরকারির পদ হিসাবে বা স্যালাড হিসাবে ব্যবহার করতেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই স্পেনিশদের যখন পেরুতে আক্রমণ করেন, তাদের নজরে পড়ে যাওয়া আলু পেরু থেকে চলে আসে স্পেনে। যাই হোক, কম বেশি ব্যবহারের মধ্যে দিয়ে সেখানকার মানুষদের মধ্যে আস্তে আস্তে আলুর প্রসার শুরু হয়, এবং মূলত এই আলুর প্রসার শুরু হয় তাদের আস্তা বলে বা গবাদি পশুশালায়। সেখানে গবাদি পশুকে খাওয়ানো হতো আলু। এতটাই নিম্ন শ্রেণীর সবজি বা তরি তরকারির মধ্যে এই স্পেনীয়রা আলুকে রেখেছিলেন। আজকে ভেবে দেখুন, আমাদের খাবারের তালিকায় আলু ছাড়া আমরা ভাবতেই পারি না। বর্ষাকাল হোক, গরমকাল হোক, শীতকাল হোক, একটু আলু সেদ্ধ করে নিয়ে তাতে একটুখানি পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর একটা মাখা মাখা তেলে ভাজা ফ্রাইয়ের সেই উপকরণটা দিয়ে আলুটাকে মেখে তার সুগন্ধে আর স্বাদে এক থালা ভাত খেয়ে নেওয়ার একটা যে অনাবিল আনন্দ, আর উদর পূর্তির সেই যে মহাভোজ, মহা খুশিতে আমাদের ডান হাত আর জীবের প্রেম যে ঘনিষ্ঠতা তৈরি করে, সেই উপাদেয় আলুর ভর্তা বা আলু সিদ্ধ মাখা, এক স্বর্গীয় স্বাদ। যারা অন্তত আলু ভালোবাসেন, তাই বলে বলছি না যে আলুর শুধু দোষ আছে, আলুর অনেক গুণও আছে। যাই হোক, দোষে গুণে থাকাই আলু যে আমাদের পাতে একটা আলাদা করে মুহূর্ত রচনা করে, এটা বলার অপেক্ষা নেই। চলুন, যেখানে ছিলাম, স্পেনে গবাদি পশু এবং হাসপাতালের রোগীদের জন্য ব্যবহার হতো আলু। এরপর
স্পেন থেকে আলু চলে আসে ফ্রান্সে। হ্যাঁ, এবং ফ্রান্সে আলুর সম্পূর্ণভাবে খাবারের প্লেটে নয়, তার স্থান হয় মহিলাদের সৌন্দর্য এবং প্রসাধনীর ব্যবহারের ক্ষেত্রে। আলু দিয়ে কেটে কেটে তারা ফুল বানিয়ে খোঁপায় ব্যবহার করতেন, এবং বাগান সাজাতে আলুর ফুল ছিল একটা আলাদা করে বৈশিষ্ট্য ফ্রান্সে। রীতিমতো ফ্রান্সের প্রসাধন এবং সৌন্দর্যে আলুর একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায়। এরপর ফ্রান্স থেকে আলু ঘুরতে ঘুরতে এর বদলে চলে আসে ইউরোপে। রীতিমতো ভর্ষিত হতে শুরু করে রাশিয়ানদের কাছে এই আলু। কেন? তার কারণ ইউরোপের পরবর্তী রাশিয়াতে যখন এই আলু গিয়ে পৌঁছায়, তখন এই আলুকে নিয়ে তাদের সমাজের মধ্যে রীতিমতো একটা তার একটা নেতিবাচক দিক তৈরি করেন সমাজের কিছু মানুষ। বলা হতো এই আলু যেহেতু মাটির তলায় জন্মায়, তাই এটা শয়তানের ফল। শয়তানের ফল বলা হতো রাশিয়াতে আলুকে সেই সময় দাঁড়িয়ে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই শয়তানের ফল বা এই আলু আয়ারল্যান্ডে বিপুল জনপ্রিয়তা পায়। আইরিশরা প্রচুর প্রচুর পরিমাণে আলুর ব্যবহার করতেন, আলু ছাড়া তারা ভাবতে পারতেন না। ঠিক এরকম সময় আয়ারল্যান্ডে সম্ভবত 1845 থেকে 1852 এই সময়কালের মধ্যে একটা বড় দুর্ভিক্ষ দেখা দেয়। তার কারণ হচ্ছে ব্লাইট বলে একটা আলুর রোগ হয়। সেই ব্লাইট রোগে আলুর যে ফলন তাতে মড়ক দেখা দেয় বা আলু গাছ নষ্ট হয়ে যায়। আলুর এত জনপ্রিয়তা এবং ব্যবহারকারী দিক সেই আয়ারল্যান্ডের মানুষের কাছে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছিল যে সেই 1845 থেকে 1852 এই দুর্ভিক্ষের কারণ কিন্তু শুধুমাত্র আলুর এই ব্লাইট নামক রোগের কারণে ফলন না হওয়া। এবং বলা হয় সেই সময় আয়ারল্যান্ডের 4 ভাগের মধ্যে 1 ভাগ মানুষ মৃত্যুবরণ করেন শুধুমাত্র আলুর এই ব্লাইট নামক রোগে ফলন না হওয়ার কারণে। হ্যাঁ, ফলন নষ্ট হয়ে যাওয়ায় 4 ভাগের 1 ভাগ মানুষ আয়ারল্যান্ডের আইরিশরা তারা মৃত্যুও পর্যন্ত হয়েছিল শুধুমাত্র ব্লাইট বলে একটি আলুর রোগের কারণবশত। যাই হোক, এ তো গেল আলুর একটা বিদেশি পরিচিতি। এবার আলুর চাষ প্রথম ভারতবর্ষে শুরু হয় বম্বেতে, সুরাট এবং কর্ণাটকের আশেপাশে। সময়টা হচ্ছে সপ্তদশ শতক, 17শো শতাব্দীতে। এবং শোনা যায় যে পর্তুগিজদের হাত ধরে ভারতবর্ষে প্রবেশ করে আলু। কিভাবে? সপ্তদশ শতকে পর্তুগিজদের হাত ধরে কিভাবে আলু আসে আমাদের ভারতবর্ষে, সেটাই একটু আপনাদেরকে জানানোর ইচ্ছা। বলা হয় যে হুমায়ুনের শাসনকালে গুজরাটের সুলতান ছিলেন বাহাদুর শাহ, এবং গুজরাটের এই সুলতান বাহাদুর শাহর সঙ্গে বেসিনের চুক্তি হয়। এই বেসিনের চুক্তির ফলে পর্তুগিজরা বম্বে দখল করে। হ্যাঁ, বেসিনের চুক্তি হয় পর্তুগিজদের সঙ্গে এবং সেই সময় তারা তৎকালীন বম্বে তারা দখল করে বেসিনের চুক্তি অনুযায়ী। এবং পরবর্তীকালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস, তার সঙ্গে পর্তুগালের রাজকন্যা ক্যাথরিন ব্রাগানজা তারা বিবাহ সূত্রে আবদ্ধ হন, তাদের বিয়ে হয়। এবং যৌতুক হিসাবে পর্তুগিজরা সেই রাজপরিবারের পক্ষ থেকে এই দ্বিতীয় চার্লসের অর্থাৎ ইংরেজদের হাতে তুলে দেওয়া হয় বম্বেকে। ইংরেজরা বম্বে তাদের হাতে চলে আসার পর ইংরেজরা সেই বম্বেকে ইজারা দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। বুঝতে পারছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইজারা নেয়ার পর ইংরেজদের হাত ধরে সেই সময় এই আলুর প্রবেশ ঘটে বম্বেতে। এবং এই প্রসঙ্গে ব্রিটিশ রাজপ্রতিনিধি টমাস রো তিনি বলছেন যে আমাদের এই
উপমহাদেশে শাহজাহানের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন আব্দুল হাসান আসফ খান, এবং তার ভোজসভায় তিনি এই আলুর উপস্থিতি লক্ষ্য করেছেন। যাই হোক, পর্তুগিজদের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বম্বেতে যখন তারা আসে, তখন তারা আলুর এই ব্যবহার করতে শুরু করে, এবং বম্বের ছাড়াও সুরাট, কর্ণাটকের নানান প্রান্তে আলুর চাষ শুরু হয়। এবং এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দেব, এরও প্রায় সপ্তদশ শতাব্দীর পর, প্রায় আরও 100 বছর, মানে 1800 শতাব্দীর মধ্যভাগের পর বাংলায় পৌঁছতে শুরু করে আলু। 1772 থেকে 1785 গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস, এবং তার হাত ধরে বম্বে থেকে জনপ্রিয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আলু কলকাতা শহরে এসে উপস্থিত হয়, এবং এসে কলকাতায় নয়, এই আলু শটান গিয়ে চলে যায় এই ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। প্রথম আলুর চাষ শুরু হয় মুন্সিগঞ্জে, বাংলাদেশের মুন্সিগঞ্জে। এবং আপনারা জানেন যে তারপর 1857-তে সিপাহী বিদ্রোহ, এবং সেই সিপাহী বিদ্রোহের পর কোম্পানির হাত থেকে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে নেয় ব্রিটিশরা, ইংরেজরা। এবং তখন তারা বাংলাতে যাতে আয়ারল্যান্ডের মতো বা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের যে শিক্ষা হয়েছিল আয়ারল্যান্ডের সেই দুর্ভিক্ষ দেখে, যাতে সেরকম না হয়, তারা তখন আলুর এই ব্যবহারের গুরুত্ব জানতে পেরে নানান স্থানে তার চাষ শুরু করে, যাতে কোনোভাবে ফলন নষ্ট হলেও তাদের অসুবিধা না হয়। কারণ তাদের রোজ নাম চায়, প্রত্যেক দিনের খাবারের তালিকায় ততক্ষণে জায়গা করে নিয়েছে এই বিদেশি আলু। এবং কলকাতার বলা হয় অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী খাঁ, অযোধ্যার শেষ নবাব, তিনি মেটিয়া বুরুজে এসে উপস্থিত হন, এবং তিনি প্রচুর মাংস খেতে ভালোবাসতেন, এবং তার হাত ধরে বলতে গেলে বিরিয়ানির কলকাতায় আগমন। কিন্তু সেই সময় তার সচ্ছলতা কমে যাওয়ার কারণে তিনি বিরিয়ানিতে কলকাতায় মেটিয়া বুরুজে বসবাসের সময় মাংসের বদলে কিছু আলুর ব্যবহার শুরু করেন, মাংসর পরিমাণ কমিয়ে দিয়ে। এবং বলা হয় বিরিয়ানিতে আলুর সেই প্রবেশ অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী খাঁর হাত ধরে, এবং বিরিয়ানিতে আলু কলকাতায় যে পাওয়া যায় তার পেছনে এটাও একটা কারণ বোধহয় রয়েছে। সেই আলু এখন বাঙালি এবং আমাদের জীবনযাত্রায় একেবারে প্রয়োজনীয় প্রত্যেক দিনের খাবারের তালিকায়। তাই যতই দোষগুণ থাকুক না কেন আলুর, আসলে সে কিন্তু ফরেনার, বিদেশি, অন্তত তাকে একটু সমীহ করা উচিত। এক থালা ভাত, কিচ্ছু নেই, গরম গরম ভাতে একটু ওই আলু সিদ্ধ করে তাতে শুকনো লঙ্কা আর কুচি কুচি করে কাঁটা পেঁয়াজ গরম তেলে নেড়ে চেড়ে সেই আলুটাকে মেখে, শুকনো লঙ্কা একটু কামড় আর গরম ভাতে সেই আলুর ভর্তা বা আলুর চোখা বা আলু সিদ্ধ মাখা, যেরকমই ডাকুন, তাকে একটু একটু করে মুখে তোলার মধ্যে আর জীবনের মধ্যে যে এক স্বর্গীয় সুখ, সেটা বাঙালি অন্তত 100-150 বছর ধরে, 200 বছর, 300 বছর ধরে সেই স্বাদকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। মোটামুটি এই ছিল আলুর ইতিহাস। আর আপনাদের জানিয়ে রাখি, সম্ভবত আলুর নামকরণের পেছনে আসলে পর্তুগিজরা একে বলতো বটেটা। তাই আজকে মুম্বাইতে গেলে আপনারা বটেটা বড়া পাবেন, যেটা আলু দিয়ে তৈরি। এবং বলা হয় যে আলের ধারে, জমিতে নয়, আলের ধারে বা আলের উপর, জমির থেকে একটু উঁচু জায়গাতেই আলু চাষ হতো বলে সেই আল থেকে নাকি আলুর জন্ম, এই নামের জন্ম। যাই হোক, তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু আসলে তিনি যে বিদেশি তাই একটু সমীহ করে চলবেন। যতই বাজারের সব থেকে সস্তা তরিতরকারির মধ্যে তার স্থান হোক না কেন, এই বিদেশি ছাড়া কিন্তু বাঙালির গতি নেই। আর এই বিদেশির ইতিহাস তিনি লঙ্কার প্রায় 200 বছর 150 বছর পর তিনি দয়া করে আমাদের দেশে এসে দেখা দিয়েছিলেন, বিরাজমান হয়েছিলেন। তাই আলু তাকে কোনোভাবে উপেক্ষা করবেন না। চলুন আজকের আনকাট রাতের গল্প শেষ করি একটা ছোট্ট গল্প দিয়ে। গল্পের চরিত্রদের নামটা আমি
বাদ দিচ্ছি, উল্লেখ করছি না, শুধু গল্পটা বলছি। আসলে আমরা অনেকেই মনে করি যে আমাদের টাকা পয়সা অর্থ প্রতিপত্তি আছে মানে আমরা সবাই যাদের এইটা আছেন তারা অনেকেই অহংবোধ করেন বা ভাবেন তারা খুব ধনী মানুষ, তারা বিত্তমান মানুষ বলে অহংকারে তাদের মাটিতে পা পড়ে না, তারা মনে করেন সব কিছুই আমাদের হাতের মধ্যে। এই প্রসঙ্গে এই গল্প যে আসলে ধনী কারা, এই প্রসঙ্গে আপনাদের মনে করাবো ব্যক্তিটি এক সময় নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর ইতিহাসে তিনি অন্যতম সেরা ধনী। আমি নামটাই শুধু বলছি না, একটা সময় তখনও তিনি সেই 1 নম্বর ধনকুবের বা বিশ্বের সেরা ধনী হিসাবে প্রকাশ পাননি। সেই সময় একবার নিউ ইয়র্কে বিমানবন্দরে ঢোকার সময় তিনি একটি খবরের কাগজওয়ালার থেকে একটি কাগজ কেনেন এবং সেই সময় কাগজ কিনে পকেটে হাত দিয়ে দেখেন যে তার কাছে কাগজের জন্য নির্দিষ্ট মাত্রার খুচরো পয়সা তার কাছে নেই। তখন তিনি কাগজটা সেই খবরের কাগজওয়ালা যিনি বিক্রি করছিলেন খবরের কাগজ তাকে ফেরত দিতে চান, যে আমার কাছে খুচরো নেই, তো আমি ক্ষমা চাইছি, মার্জনা করবেন, আপনি খবরের কাগজটা রেখে দিন। তখন সেই খবরের কাগজওয়ালা মুচকি হেসে বলে, না না আপনি রাখুন, আমার তাতে কোনো অসুবিধা হবে না, কাগজটা আপনি নিয়ে যান। এবং সেই ধনী ভদ্রলোক, যে সময় তিনি ততটা নাম খ্যাতি অর্জন করেননি, তিনি তাড়াহুড়োতে ধন্যবাদ জানিয়ে নিউ ইয়র্কের থেকে বিমানে করে তার নিজের গন্তব্যে চলে যান। এর প্রায় কয়েক বছর পর আরও একবার সেই ভদ্রলোক তিনি কোনো কারণবশত সেই নিউ ইয়র্কে বিমানবন্দরে আসেন এবং প্লেন বা বিমান ধরার ঠিক আগে আবার সেই খবরের কাগজওয়ালার কাছে আসেন এবং তাকে পূর্ব পরিচিত জায়গায় দেখতে পেয়ে খুশি হন এবং তিনি আবার খবরের কাগজ নেন এবং আবার তার পকেট হাতড়ে তিনি দেখেন যে একটিও খুচরো পয়সা নেই। তিনি তখন লজ্জা বলে, দেখুন এবারও আমার কাছে খুচরো নেই, আমি খুব লজ্জিত বোধ করছি, আপনি ক্ষমা করে দেবেন, আপনি পেপারটা রেখে দিন, আমার এবারেও খুচরো নেই। তখন সেই খবরের কাগজওয়ালা হাসি মুখে বলে, না না আপনি পেপারটা যখন নিয়েছেন, আপনি তখন প্রয়োজন আছে তাই নিয়েছেন, দয়া করে আপনি পেপারটা নিন, খবরের কাগজটা নিন, আমার কোনো অসুবিধে হবে না। বলছে, না না আপনার তো ক্ষতি হয়ে যাবে। বলছে, আমার ক্ষতি হবে না, আমি যেটুকু লাভ করছি তার মধ্যে থেকেই এটাকে আমি সমান সমান করে নেব, আমি সেটার মধ্যে দিয়ে এটাকে কাটিয়ে নেবো, অসুবিধা নেই, আপনি রাখুন খবরের কাগজটা। ভদ্রলোক আবার ধন্যবাদ জানিয়ে বিমানবন্দরে চলে যান বিমান ধরতে এবং তার নিজের গন্তব্যে চলে যান। তারপর থেকে কেটে গেছে বহু বছর। আজকে বহু বছর পর তিনি বিশ্বের 1 নম্বর ধনকুবের, প্রচুর টাকা তার কাছে, 1 নম্বর ধনী ব্যক্তি। কোনো একদিন হঠাৎ করে একান্তে যখন তিনি বসে আছেন, তার সেই খবরের কাগজওয়ালার কথা মনে পড়ে যায় এবং তার সেই দুবারের ঘটনাটা তার মনে খুব রেখাপাত করে। তার কারণ তিনি ধনী হওয়ার পরেও সেই মানুষটির জন্য কিছু করতে পারেননি। যেদিন তার কাছে অর্থ ছিল না, কিছুই ছিল না, খুব সাধারণ ছিলেন, তখন এই মানুষটি তাকে সহযোগিতা করেছিলেন। তাই তিনি তার লোকজনদেরকে লাগিয়ে সেই নিউ ইয়র্কের ওই চত্বরে খোঁজ করতে পাঠান যে এই ভদ্রলোকের ঠিকানা কোথায়। মাঝখানে প্রায় 2 দশক পার হয়ে গেছে, ভদ্রলোক বয়স বেড়েছে, তার পৌরত্বে পৌঁছেছেন, বৃদ্ধ হয়েছেন তিনি। অবশেষে তার লোকজন গিয়ে খবর নিয়ে আসে তার নির্দিষ্ট ঠিকানা। এই বিশ্বের 1 নম্বর ধনকুবের মানুষটি সেই ঠিকানায় একদিন গিয়ে তার বাড়িতে উপস্থিত হন এবং তাকে দেখে খুব খুশি হন এই বৃদ্ধ খবরের কাগজওয়ালা এবং তাকে যথেষ্ট সমাদর করে তাকে বসান। তখন সেই ধনকুবের ভদ্রলোক তাকে মনে করানোর জন্য বলেন যে আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আপনার সঙ্গে আমার পুরনো একটা পরিচয় আছে। তখন সেই বৃদ্ধ খবরের কাগজওয়ালা বলে, কেন আপনাকে চিনব না, আপনাকে তো এখন সারা পৃথিবী চেনে, আপনি অমুক বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি। বলছে, না আসলে আপনার কাছে আমি এসেছি কারণ আমি আজ থেকে বহু বছর আগে আপনার কাছ থেকে একটি খবরের কাগজ কিনেছিলাম এবং নিউ ইয়র্ক বিমানবন্দরের বাইরে আপনি তখন খবরের কাগজ বিক্রি করতেন, কিন্তু আমার কাছে খুচরো টাকা না থাকায় আমি খবরের কাগজের দাম দিতে পারিনি, কিন্তু আপনি আমাকে তা সত্ত্বেও সেই খবরের কাগজটা দিয়েছিলেন হাসি মুখে। তখন তিনি মুচকি হাসছিলেন খবরের কাগজওয়ালা এবং তিনি আরও বলতে থাকেন সেই ধনকুবের যে আজ আমি বিশ্বের এত ধনসম্পত্তির মালিক, তাই আজকে আপনার জন্য আমি কিছু করতে চাই।
এবার মুখ খোলেন সেই খবরের কাগজওয়ালা বৃদ্ধ। বলেন, আপনি একবার নন, আপনি আমার থেকে দুবার কাগজ নিয়েছেন এবং দুবারই খুচরো পয়সা আপনার কাছে ছিল না, এবং সেটিতে সম্মতি দেন সেই ধনকুবের। হ্যাঁ ঠিক, দুবার। বলছি, দেখুন, আপনি আজকে ধনী, বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি হয়ে আপনি আমার কাছে এসছেন আমাকে সাহায্য করতে, কিন্তু আমি আপনার সাহায্য নিতে পারি না। তার কারণ, যেদিন আপনি আমার কাছ থেকে খবরের কাগজ নিয়েছিলেন আপনার কাছে খুচরো পয়সা ছিল না, সেদিন আমি দরিদ্র ছিলাম, আপনার কাছেও পয়সা ছিল না। কিন্তু আজকে যখন আপনি আমার কাছে এসছেন, তখন আজকে আপনি বিশ্বের 1 নম্বর ধনকুবের, আপনার কাছে প্রচুর ধন সম্পদ আছে, তাই আপনি আমাকে সাহায্য করতে এসছেন। কিন্তু সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতিটা সমান নয়, তাই আমি আপনার সাহায্য নিতে পারলাম না। অবাক হলেন ধনকুবের ভদ্রলোক, এবং তিনি পরে একটি প্রেস মিটে সাংবাদিকদের সামনে এই গল্পটি বলেছিলেন, আসলে কি জানেন, আমি ভেবেছিলাম আমি বোধহয় পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি। কারণ সাংবাদিকরা তাকে এই গল্পটা বলার কারণ, তার আগে তাকে জিজ্ঞেস করেছিল যে এই মুহূর্তে আপনি বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি, কিন্তু আপনি কি মনে করেন যে আপনি বিশ্বের একমাত্র ধনী ব্যক্তি, আপনার থেকে বড় লোক কেউ নেই? সেই প্রসঙ্গে ধনকুবের ভদ্রলোক সাংবাদিকদের এই গল্পটি বলেন, এবং শেষে তিনি বলেন যে আমি সেদিন বুঝেছিলাম যে এই পৃথিবীতে আমি টাকা অর্থে হয়তো 1 নম্বর ধনী হতে পারি, কিন্তু আমি পৃথিবীতে সব থেকে ধনী নই। যে ভদ্রলোক খবরের কাগজওয়ালা তার চরম দুর্দিনে, তার দুরবস্থায় দাঁড়িয়েও, তার সামর্থ্যের বাইরে গিয়েও আমাকে সহযোগিতা করেছিলেন, সেদিন সেই ভদ্রলোক এটা প্রমাণ করেছিলেন যে সাধ্য আর সামর্থ্যের বাইরে গিয়েও যে মানুষটা অন্যের সহযোগিতা করতে পারে, আসলে তিনি সব থেকে বেশি বড় লোক, সব থেকে ধনী। তাই টাকা পয়সায় ধনী গরিব বিচার হয় না, সেটা বিচার করতে হয় মন দিয়ে। তাই বিশ্বের 1 নম্বর ধনকুবের তিনি সাংবাদিকদের বলেছিলেন, আসলে আমি সবার থেকে ধনী নই, আমার থেকেও ধনী বোধহয় ওই খবরের কাগজ বিক্রি করা ভদ্রলোক, যিনি সেদিন আমাকে আমার দুরবস্থাতে, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও হাসি মুখে তার সাধ্য এবং সামর্থ্যের বাইরে বেরিয়ে আমাকে সহযোগিতা করেছিলেন। তাই যারা মিথ্যে অর্থের অহংকার করেন, বড়াই করেন, তাদের থেকে অনেকেই হয়তো দুঃখ কষ্ট পান বা তাদের মন খারাপ হয়। ভাববেন না তিনি সব থেকে ধনী, তার শুধু অর্থটাই আছে। আর অর্থ দিয়ে মানুষের ধনী কিংবা গরিব বিচার হয় না। ওই যে শীর্ষেন্দুবাবুর একটা কথা আছে না, জানেন, লোকটা ভীষণ রকম গরিব, দারুণ গরিব, ভয়ঙ্কর গরিব, একেবারে যাচ্ছে তাই মার্কা গরিব। কেন কেন বলে, আসলে লোকটা সাংঘাতিক গরিব, লোকটার টাকা ছাড়া আর কিচ্ছু নেই। তাই টাকা থাকলেই যে আপনি সুখী, এটা কখনো ভাববেন না। সুখটা আসে আপনার মন থেকে। যিনি মনটাকে সুখী করতে পারেন, মনটাকে ধনী করতে পারেন, তাকে কেনার ক্ষমতা কারোরই নেই। তিনিই আসলে সব থেকে ধনী, সব থেকে বড় লোক তিনি। আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির করি। সেই স্বপ্ন কেনার মতো যেমন আপনাদের অনেকেরই সাধ্য, অনেকের টাকা পয়সা থাকে না, ঠিক সেরকমভাবে যে মনে বিশ্বের সেরা ধনী হয়, তার কাছে টাকা পয়সা কিচ্ছু লাগে না। তাই অহংকার করবেন না। অর্থ আজ আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনার সুন্দর মনটা পৃথিবীর অনেকের জীবন বদলে দিতে পারে। আপনিই সব থেকে ধনী, যার কাছে অন্তত একটা বড় মন আছে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মানুষের সহযোগিতা করার চেষ্টা করুন, সাধ্যের বাইরে গিয়ে করুন। কারণ টাকা পয়সা থাকলেই যে শুধু সাহায্য করা যায় বা বড়লোক হওয়া যায়, এটা তো ভুল। এই মুহূর্তে অন্তত বুঝতে পারলেন। আসুন আমরা সবাই সবাইকে সাহায্য করে বাঁচি, একটা নতুন পৃথিবীর অঙ্গীকার করি, যেখানে আমরা সবাই ধনী। অন্তত একবার বলতে পারবো, একসাথে বলতে পারবো, আমরা সবাই রাজা, রাজা আমাদের এই রাজার রাজত্বে। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আবার নতুন কিছু গল্প নিয়ে, নতুন কিছু ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আনকাট রাতের গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি।